তো মন্দিরের দরজা মনে হয় খুলে গেছে, 5টা 7 বাজে এখন। লাইন ক্রমশ এগিয়ে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে দরজা খুলে গেছে। এবং ফাইনালি চলে এসেছি আমরা মন্দিরের ভেতরে। এখানে হয়তো দেওয়া যায়নি, সেই জন্য বাইরেই সবাই এখানে শিবলিঙ্গ আছে। পোহা ভীষণ সুন্দর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা জায়গায়। কালকে রাতে এত রাত হয়ে গেছিলো আমাদের হোটেলে পৌঁছাতে, মানে আমাদের কালকে প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। আমাদের প্রথমে ঠিক ছিল যে আমরা ভীমাশঙ্কর যেখানে দর্শন করতে গেছি সেখানেই থাকবো, নাইট স্টে করবো। বাট ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ যেখানে মন্দির, সেইখানে আশেপাশে হোটেল কিন্তু একদমই নেই। একটাই হোটেল আছে, বাট ভালো লাগবে না, থাকার মতো নয়। আর বাইরে যে সমস্ত গেস্ট হাউসগুলো আছে সেগুলো মোটামুটি 7-8 কিলোমিটার দূরে সবই। তো আমাদের কালকে দর্শনের পর আজকে আসার কথা ছিল ত্রম্বকেশ্বর, যেটা হচ্ছে নাসিকের কাছে। এটাও আরেকটা জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা। তো সেই জন্য আমরা ওখানেই ঠিক করলাম যে আমাদের যখন দর্শন হয়ে গেছে তাড়াতাড়ি আমরা কালকেই চলে আসব নাসিকে, মানে ত্রম্বকেশ্বরে। একদম আমাদের হোটেলও বুক ছিল, ওদেরকেও ফোন করে বলে দেওয়া হলো যে আমরা রাতের মধ্যে পৌঁছে যাব, তো রুম রেডি করে রাখতে। সেই জন্য আমরা চলে এসেছিলাম রাতেই, বাট পৌঁছেছিলাম আমরা রাত 1টা নাগাদ ত্রম্বকেশ্বরে হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল মিড টাউন। আমি হোটেলের সমস্ত কিছু পরে দেখিয়ে দেবো গিয়ে, কারণ রাত্রেবেলা এসে মানে এতক্ষণ গাড়িতে যায়নি, সেই সকালে বেরিয়েছিলাম, সেই জন্য আর কিছু দেখানো হয়নি। তো এখন আমি স্ট্রেট দাঁড়িয়ে আছি ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করার লাইনে। আমরা চলে এসেছি 4:30, মানে 4:20-র মধ্যে, এখানে 4:20-25-এ। তো তাতেই লাইন হয়ে গেছে, যেহেতু মানে এই সময়টায় সবাই আসে শীতকালে। তো আমরা খুব একটা দূরে নেই, সামনেই মন্দির, সামনেই। মন্দিরের গেট খুলবে 5:30টায়, বললো মোটামুটি যা লাইন, মানে আমাদের যতটা আছে ততটা মোটামুটি 15-20 মিনিটের মধ্যে দর্শন হয়েই যাবে, দেখা যাক। আর মন্দিরটা আমি সামনে আস্তে আস্তে একটু দেখিয়ে দিয়েছি, মানে মন্দিরের গেটটা। লাইন এখনও প্রচুর, ভেতরে গিয়ে কতটা কি দেখানো যাবে আমি জানি না, দেখাবো। এই যে এটা হচ্ছে পুজোর ডালি, আর এই যে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি। মন্দিরের চূড়াটা এখান থেকে দেখা যাচ্ছে অল্প, আর পূর্ণিমার জন্য এই যে আকাশে ফুল, মুন, চাঁদ, আর এই যে লাইন সামনে, ওই যে সিঁড়িটা দেখা যাচ্ছে ওখানেই হচ্ছে মন্দির। তো আমরা খুব একটা দূরে নেই, দরজা খুললেই চলতে শুরু করবে লাইন। আর এখন লাইন চলে গেছে, দেখো ওই পেছনে, ওই দূরে। তো মন্দিরের দরজা মনে হয় খুলে গেছে, 5টা 7 বাজে এখন। লাইন ক্রমশ এগিয়ে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে দরজা খুলে গেছে। এবং আমরা মন্দিরের কাছে চলে এসেছি। আর এখান থেকে চাঁদটা এত সুন্দর লাগছে, আমি একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে মন্দিরে, দেখো চাঁদটা। লাইন চলে যাচ্ছে ওই পেছনে, দেখো ঠিকই আছে। আসছে লোকজন। তো একদম মন্দির চত্বরের মধ্যেই আছে আমরা, এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না আশা করা যায়।
দর্শন করলাম এবং শিবলিঙ্গের মাথায় জল দেয়া যায়নি, একটু দূরে। আর এখানকার শিবলিঙ্গ কিন্তু একদমই অন্য রকম, যেরকম হয় বা অন্য দ্বাদশ জ্যোতির্লিঙ্গগুলো যেরকম তোমার শিবলিঙ্গের মতো, এখানে কিন্তু মানে একমাত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যেটা ত্রিনেত্র, এখানে বলা আছে ত্রিনেত্র ত্রিনয়নের মতো। তো এখানে মেন গর্ভগৃহে একটা আয়না আছে, সেই আয়নাটাতেই মেনলি দেখা যাচ্ছে, কারণ সামনে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। আর এখনও দেখো দিনের আলো ফোটেনি, ফলে মন্দিরটাও, হ্যাঁ মন্দিরটা ঠিকঠাক দেখাতে পারবো না, বাট খুব সুন্দর, বিশাল বড় মন্দির চত্বর, ভীষণ ভালো লাগছে। হয়তো দেওয়া যায়নি সেই জন্য বাইরেই সবাই এখানে শিবলিঙ্গ আছে, জল দিচ্ছে। পুরো মন্দিরটা একটু দেখিয়ে দিই, এখন অন্ধকারে কিছুই বোঝা যাবে না, বাট দেখো বিশাল বড় মন্দির চত্বরটা, কতটা কি দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। চলো আমরা এখন এগোই। আমরা দর্শন করে এসে হোটেলে রেস্ট নিচ্ছিলাম, কারণ ঘুমটা যেহেতু আমাদের হয়নি সব কারোরই ঠিকঠাক, আমরা ঘুমিয়ে পড়েছিলাম। মোটামুটি 3 ঘন্টা বেশ ভালো ঘুম টুম দিয়ে আমরা উঠলাম, দিয়ে ঘরেই আমরা চায়ের বন্দোবস্তটা রেখে দিই সঙ্গে, সেটা চাটা খেয়ে এখন আমি আর বাবা বেরিয়েছি। মন্দিরের সামনের দোকানগুলো আমরা দেখেছিলাম ওই ভোরবেলাতেই খুলে গেছিলো, যেখানে পোহা পাওয়া যাচ্ছিল, আর মহারাষ্ট্রের পোহা শিরা এগুলোও খুব ফেমাস। তো সেই জন্য আমরা যাচ্ছি একটু পোহা আনতে, দিদি আর মা আছে ঘরে, আমরা দুজন বেরিয়েছি। এখানে গোটা দিকেই পাহাড় ঘেরা, বেশ সুন্দর। আর ত্রম্বকেশ্বর মন্দিরটাও খুব ভালো, মানে ভালো হয়েছে যে আমরা ওখানে যাচ্ছি, মন্দিরটা আমি দেখে দিতে পারবো দিনের আলোতে, ছিল না দেখে। আমরা যে হোটেলে আছি সেই জায়গায়, সেই এরিয়ায় মেইন রোডে এসে প্রচুর হোটেল, আর যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মন্দিরের দিকে, রাস্তাটা এত সুন্দর কি বলবো, মানে ভীষণ সুন্দর লাগছে। সামনে পাহাড় আর এই ভিউটা, রাস্তাটা এরকম পাহাড়ি রাস্তার মতো, মানে খুব সুন্দর লাগছে। আমি দেখাতে পারছি না পুরোটা, যাই চেষ্টা করি যতটা দেখানো যায়। আলোতে একবার মন্দিরটা দেখে নাও, এত সুন্দর দেখো, পাহাড়ে ঘেরা এই মন্দিরটা, ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ কি বলবো। ভাগ্যিস এলাম এখানে সকালে একবার নিতে পোহাটা, যার জন্য দেখা হয়ে গেল। এত সুন্দর লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে, মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স। এত সুন্দর জায়গায় গোটা মন্দিরটা, দেখো চতুর্দিকে গোটা দিকটায় পাহাড়, সুন্দর। সামনেও কিন্তু প্রচুর হোটেল আছে যেখানে থাকতে পারবে, মন্দিরের সামনে যারা থাকতে চাও। দেখো মন্দিরের সামনে কিন্তু রেস্টুরেন্ট আছে প্রচুর, যেখানে তোমরা অনায়াসে খেতে পারো। আর এটা হচ্ছে থাকার, আর এই যে এখানে হচ্ছে মন্দিরের চূড়া, আরেকবার দেখি এত সুন্দর লাগছে কি বলবো। পোহা ভীষণ সুন্দর ঝরঝরা ঘরে নিয়ে এসে এটা দিয়েই হয়ে যাচ্ছে ব্রেকফাস্ট। আমাদের হোটেল মিড টাউন ইন। চলো, ছিল আমাদের রুমটা, বেরোনোর সময় একবার দেখিয়ে দিলাম।
পৌঁছে গেছি আমরা নাসিকে। আর এখন লাইনে সব জায়গায় এখন এসেই লাইনে দাঁড়িয়ে পড়েছি। সেটা হচ্ছে সীতা গুম্ফা যাওয়ার, পঞ্চবটি। প্রচুর লাইন, বাট বললো আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। দাঁড়িয়েছে বাবা, যায়নি, বাবার হচ্ছে লাইনে আর যাবো না, যেখানে এমনি ঢোকা যাবে সেখানেই যাবে। তা আমি মা দিদি লাইনে দাঁড়িয়ে গেছি। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি একদম গুম্ফার লাইনে, একদম সামনে চলে এসেছি। মানে এখন যারা ঢুকেছে পরের টার্নটাই আই থিঙ্ক আমরা ঢুকে যেতে পারবো। আর উল্টো দিকেই আছে এক্সিবিশন, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে তোমার সীতাহরণ, এই সমস্ত ₹1, মানে 1 টাকা হচ্ছে এন্ট্রি ফি। এটা হচ্ছে দেখো সীতা গুম্ফা, এখানকার লাইনে আমরা একদম সামনে চলেছি। এটা হচ্ছে ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, দেখাতে পারবো না বাইরের দিকে। এটা হচ্ছে এখানে বাহার লাইন, আর এদিকে দেখো এক্সিবিশন আছে। সীতা গুম্ফা দেখে বেরোলাম, বেশ অন্যরকম একটা মানে এক্সপিরিয়েন্স হলো। যদিও এর আগে আমরা গেছি এরকম, তো ওটা মানে একদম ছোট্ট গুহা। সেখানে 3টে জায়গা আছে, প্রথমে রাম সীতা আর লক্ষ্মণ ভাইয়ের মূর্তি, তারপর আছে কাছুয়া, আর তারপর আছে একটা শিবলিঙ্গ। একদম বসে বসে সুন্দর করে যাওয়া গুহার মধ্যে, বেশ ভালো লাগলো। একটা 3জন বসে বসে গেছিলাম। বাবা ভাগ্যিস আসেনি, মানে ওখানে লেখাই আছে যাদের তোমার হার্টের সমস্যা বা শ্বাসকষ্ট এরকম আছে, তারা যদি না যায় সেটাই ভালো, না যাওয়াটাই ভালো। সামনে আছে রাম উদ্যান আর কালা রাম মন্দির। এই মন্দিরটা ভীষণ সুন্দর, কালা রাম মন্দির। কালারাম মন্দিরটা আমরা একটু দর্শন করে নিই। চলে এসেছি ভেতরে, কালারাম মন্দির চত্বর। এটা দেখো কি সুন্দর লাগছে। ভীষণই ভালো লাগলো। আর ভেতরে মানে ভিডিওগ্রাফি অ্যালাউড নয় ঠিকঠাক, সেই জন্য আমরা কিন্তু ঠিকঠাক মানে করা যায়নি ভিডিওগ্রাফি। প্রচুর সিকিউরিটি ছিল মন্দিরের মধ্যে, বারবার না করছিল। যাই হোক, খুব ভালো লাগলো মন্দিরটা ঘুরে। এবার আমরা যাচ্ছি এখানে, তো ঘাটটা একটু দর্শন করে ওখান থেকে একটু জল নিয়ে আমরা দেন চলে যাব। গাড়ি কোথায় রেখেছে যাই না, খুঁজে দেখতে হবে। বাবা আসেনি, পুরো এই জায়গাগুলো সব মিস করে গেল। এসছি গোদাবরীর তীরে। আমরা এর আগে একদম ছোটবেলায় আমি এসেছিলাম নাসিকে, তখন গোদাবরীটাও ঠিকঠাক বলতে পারতাম না। গোদাবরী এরকম কিছু একটা বলতাম। এক্সপ্রেশনটা দেখো। তো বাবা সেটা নিয়ে এখনো বলে গোদাবরীতে যাবো না, তো আমরা গোদাবরীর তীরে চলে এসেছি। নাসিক থেকে বেরিয়ে চলে এসেছি হাইওয়ের ওপর একটা ধাবা, পেছনে দেখো বিঠল ধাবায়। পুরো নাসিক ত্রম্বকেশ্বর শহরটা কিন্তু পাহাড়ে ঘেরা, ভীষণ সুন্দর লাগছে। আমরা যেহেতু ত্রম্বকেশ্বর মন্দিরে গেছিলাম ভোরবেলায় একদম, তখন দিনের আলো ফোটেনি, সেজন্য ভালোভাবে দেখাতে পারিনি। পরে আমি দেখিয়েছি বাইরে থেকে, বাট মন্দিরের ভেতর থেকে যে চারিদিকে পাহাড়, সেই মন্দিরের ভেতরে গিয়ে সেই ভিউটা আমি দেখাতে পারি, কারণ মানে যদি ভেতরে ঢুকতেই হয় সেই লাইন দিয়ে আবার ঢুকতে হবে, সেই জন্য। এখন আমরা যেখানে দাঁড়িয়েছি এই জায়গাটা থেকেও কিন্তু ভিউটা খুব সুন্দর। এটা নাসিকে, অলমোস্ট নাসিকের আউটস্কার্টস এরিয়া। এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি মুম্বাইয়ের দিকে। তো এখানে এই ধাবাটা পেয়ে যাবে, আরও অনেক ধাবা আছে, আগেও করবে, পেছনে একটাই ধাবা ছিল। এই জায়গাটা একটু দেখিয়ে দিই। দেখো এই জায়গাটা কি দারুণ লাগছে। এখানে একটা বড় ক্রাইসিস হচ্ছে সিএনজির, যেটা হচ্ছে সিএনজিতে চলে ম্যাক্সিমাম গাড়ি, আর প্রত্যেকটা জায়গায় এই পরিমাণ লাইন থাকে আর এসব পাওয়া যায় না। তো মহারাষ্ট্রে সিএনজি একটা বিগ প্রবলেম।
মানে আমরা যেহেতু মানে মহাদেব ভাইয়ের গাড়ি সিএনজি, পেট্রোলও আছে, তো ম্যাক্সিমাম সিএনজিতেই চলে। সিএনজিতে যেহেতু একটু সেভ হয়, মানে অনেকটা কম লাগে পেট্রোলের তুলনায়, সেই জন্য সিএনজির যা অবস্থা, একেতে সিএনজির পাম্পের সংখ্যা অনেক কম, মানে পেট্রোল পাম্পগুলোতেই যেগুলোতে সিএনজি অ্যাভেলেবেল তার সংখ্যা অনেক কম, আর যেখানে পাওয়া যাচ্ছে সেখানকার অবস্থাটা একবার কখন, মানে কীভাবে লাইনে যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা কোনো ব্যাপারই না, মানে তুমি লাইনে দাঁড়িয়ে থাকবে শুধু সিএনজি ভরার জন্য। তো এটা ভীষণই একটা অদ্ভুত ব্যাপার লেগেছে আমার, যে আইদার সিএনজির পাম্পের সংখ্যা বাড়ানো উচিত, আর না হলে সিএনজি এইভাবে ইউজ না করে পেট্রোল ইউজ করা উচিত, কারণ টাইমটা একটা বড় ফ্যাক্টর সবার জন্য। আর এত সময় যদি নষ্ট হয় পাম্পে দাঁড়িয়ে, তাহলে আমি বলবো যে এর জন্য বিকল্প কিছু ভাবা উচিত। তোমরা কি বলো সেটা কমেন্ট করে জানিও। সবাই ইগারলি ওয়েট করছে সিএনজির জন্য, কখন শেষ হবে সিএনজি নিয়ে।